বাংলাদেশের যে ইতিহাস সেটা নিয়ে কথা বলতে গেলে, সংবিধান নিয়ে কথা বলতে গেলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনকার মতো যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে মূলত বাংলাদেশের রাজনীতি এবং কোন পথে কারা নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের রাজনীতি, নির্বাচন কি হবে নাকি নির্বাচন একটা দোলাচলের মধ্যে আছে, এই নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন সংখ্যা আছে। আর অনেক বিষয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, অনির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার কিভাবে দেশের সম্পদ অন্য দেশের কাছে তুলে দিচ্ছে কিংবা ইজারার নামে দেশ বিক্রি করার পায়তারা হচ্ছে, এই আলোচনা আছে মানুষের মধ্যে। সবকিছু ছাপিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যে স্বপ্ন, সেটি কি আদতেই পূরণ হচ্ছে, এসব আলোচনা হয় এখন চায়ের টেবিল থেকে শুরু করে বিভিন্ন আড্ডায়। আজকে আমরা আলোচনা করতে চাই, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে, নির্বাচন কি আদৌ হবে নাকি নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা যে মানুষের মধ্যে আছে সেটি বাস্তবে রূপ হচ্ছে, সেসব বিষয়। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মানবেন্দ্র দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে স্বাগতম মানবেন্দ্র বার্তা টক শোতে। নিশ্চয়ই ভালো আছেন। রাজনীতির সাথে আপনি অঙ্গাঙ্গিভাবে নিশ্চয়ই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন নিজ এলাকায়, যদি ভুল না করে থাকি। এই বাংলাদেশের রাজনীতি একটা কঠিন সময় পার করছে গত 16 মাস ধরে। বিশেষ করে বাক স্বাধীনতার কথা বলা হলে মানুষ এখন কথা বলতে পারছেন না, কথা বললেই নানাভাবে তাকে থ্রেট করা হয়, সরকারের তরফ থেকেও নানাভাবে নানা বার্তা দিয়ে মানুষকে চুপ থাকতে বলা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে রায় হলো, রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মানুষ ক্রিটিসিজম করেছে, সেটার বিরুদ্ধে আবার আদালত একটা সমর্থন করেছিলেন, সেটা নিয়েও বিটিআরসি কে বলা হয়েছে। এই প্রসঙ্গটা টানলাম এই কারণে যে মানুষের ত্রুটি কি চেপে ধরা হচ্ছে নাকি আদৌ মানুষ স্বাধীনভাবে কথা বলছে, এই নিয়ে আলোচনা আছে। আপনি কিভাবে দেখছেন রাজনীতি আসলে কোন পথে এখন? ধন্যবাদ বিপুল ভাই এবং সকল দর্শকদেরকে আজকে ডিসেম্বরের 2 তারিখ বিজয়ের মাসের শুরুতে বিজয়ের শুভেচ্ছা। এবং যে আলোচনাগুলো বিপুল ভাই বললেন, ডিসেম্বর মাসটা আসলে আমাদের মাস, বাংলাদেশের আপামর জনসাধারণের বিজয়ের মাস। এবং এই সময়ে আমরা একটু বুক খুলে নিঃশ্বাস নিতে চাই, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি এবং স্বাধীনতার বিপক্ষে যারা, তারা এই সময় কেমন যেন একটু খুব স্বাভাবিক ভাবে মনস্তাত্ত্বিক ভাবে একটু দুর্বল থাকে, একটু মিলে পড়ে। তো এই সময়ে এই বিজয়ের মাসে আমাদেরকে বলতে হচ্ছে, আমরা কিন্তু কয়েকদিন আগে আমি একটা ফেসবুকের একটা রিলে দেখলাম, বাংলাদেশের একটা জায়গায় পাকিস্তান জিন্দাবাদ, সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ হচ্ছে। এটা একটা নতুন ফেনোমেনা। এবং এটাকে কেউ যদি বলে যে বাক স্বাধীনতা কোথায় নেই, কেউ একজন পাকিস্তান জিন্দাবাদ দিতে পারছে, তার মানে এর চেয়ে বড় বাক স্বাধীনতা কি আছে? কিন্তু আবার আমরা দেখছি অধ্যাপক হাফিজুর রহমান কাঞ্চন, সাংবাদিক পান্না বা আরো যারা লতিফ সিদ্দিকী সহ, তাদের কারো কারোর সাথে রাজনৈতিক মত পথের হয়তো আমার সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারা সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার। সন্ত্রাস তারা করতে গেল, তারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ নিয়ে তারা কথা বলতে গেল এবং সেই কারণে তাদেরকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হলো। কি অদ্ভুত বাক স্বাধীনতা! একদিকে পাকিস্তান জিন্দাবাদ বলে যাচ্ছে, আরেকদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের যে বিজয়,
বাংলাদেশের যে ইতিহাস সেটা নিয়ে কথা বলতে গেলে, সংবিধান নিয়ে কথা বলতে গেলে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। এবং অনেকেই হয়তো ভাববেন যে মানবেন্দ্রদের কি ফ্যাসিস্টের দোষর? এইটার কোনো সুযোগ নেই, কারণ ওই আন্দোলনে আমরাও ছিলাম। তো আমরা কি আগের চেয়ে, এখন কি আমাদের কথা শুনে মনে হচ্ছে যে আমরা আগেই কি ভালো ছিলাম? আমরা কিন্তু বলি যে আমরা আগেও ভালো ছিলাম না, এখন আরো খারাপ আছি। আগে দেশটা ছিল মবের মুল্লুক, আর এখন দেশটা হচ্ছে মবের মুল্লুক। যে কোনো জায়গায় একদম উচ্চ আদালত থেকে শুরু করে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে মবতন্ত্র কায়েম হয়েছে। এটা একটা মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখন আপনি একজন বাউল গান গাইতে পারবে না। আবুল সরকার কি করলো? আবুল সরকার তো ধানের শীষের পক্ষে কথা বলেছে, ভোট চেয়েছে, তার দিয়ে গান গিয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করা হলো। এবং বিএনপি এই অসহায়ত্ব আমাদেরকে একটু ভাবায় যে তার পক্ষে ভোট চাইতে গেল, যে তার বিরুদ্ধে মব হলো, গ্রেফতার হলো, ধর্ম অবমাননার মামলা হলো, এবং আরেকজন এই আসলে যেখানে দেশবার্তার অফিস, সেইখানে যে প্রার্থী তার বিরুদ্ধে একই রকমের, কিন্তু কোনো রেজিস্ট্যান্স ওদিক থেকে হচ্ছে না, বা কোন জায়গায় থেকে কি হচ্ছে। এবং এই প্রত্যেকটা বিষয় এমন ভাবে আমাদেরকে ভাবাচ্ছে, এবং আমরা এমন একটা দেশে, এমন একটা পরিস্থিতির মধ্যে এসেছি যার অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একটা অন্তহীন অন্ধকারের যাত্রী মনে হচ্ছে। এবং যে কথাটা বিপুল ভাই বললেন খুবই গুরুত্বপূর্ণ, মানুষ বলছে বেশি যারা অমুক তমুক, এই ম্যান্ডেট ইউনূস অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে? এই ম্যান্ডেট তো অন্তর্বর্তী সরকারকে কেউ দেয় নাই। কেউ বলে নাই যে আমার বন্দর আমার জন্য বার্ডেন হয়ে গেছে। বন্দর কিন্তু, বন্দরে সিন্ডিকেট আছে, বন্দরে চুরি হয়, লুটপাট হয়, কিন্তু বন্দর কিন্তু অলাভজনক নয়, বন্দর লাভজনক। বন্দর শুধুমাত্র এর বিবেচনায় অর্থনীতি না, এর বিবেচনায় আমার সার্বভৌমত্ব, আমার স্ট্র্যাটেজিক জায়গাও। ইউনূস সাহেব শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে বলেছিল এই বন্দর নিয়ে দেওয়ার কথা। বন্দর নিয়ে এই আলোচনা তার নতুন না, এবং এই পরিকল্পনাগুলো তার করেই আসছে। এবং সেই যে বন্দর, এটা তো শুধুমাত্র বলেছে এটা তার অর্থনীতির লাইফলাইন বাংলাদেশের। এটা শুধুমাত্র অর্থনীতির লাইফলাইন, এটা বাংলাদেশের স্ট্র্যাটেজিক এবং সার্বভৌমত্ব এবং রাজনৈতিক, ভূ রাজনৈতিক লাইফলাইনও কিন্তু আমাদের বন্দর। তো যেখানে আমার 3 দিক দিয়ে ভারত, এবং যেই জায়গাটা উন্মুক্ত আমার সারা পৃথিবী, সেই জায়গাটা ইজারা আমি আরেকটা দেশের কোম্পানিকে দিয়ে দিচ্ছি। এটা কতখানি ভয়ঙ্কর, এবং ওটার উপর আপনার নিয়ন্ত্রণ রাখবেন, সেই সক্ষমতা কিন্তু আপনার নাই। এবং আমার তো মাঝে মাঝে মনে হয় যে বন্দরের অব্যবস্থাপনা, অব্যবস্থাপনা, এই কারণে এগুলোকে বিদেশি কোম্পানিতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং রাষ্ট্রের যে অব্যবস্থাপনা ছিল, সেই কারণে কি রাষ্ট্রের বা সরকারের বন্দোবস্তটা অন্য কোম্পানিকে দিয়ে, বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হয়েছে, যার সিইও ডক্টর ইউনূস, যার চিফ অপারেশন অফিসার ডক্টর খলিলুর রহমান, এরকম আমি জানি না। এটা নিশ্চয়ই ভবিষ্যতে ইতিহাস এটা নির্ধারণ করবে। কিন্তু আমাদের যে অন্তহীন গহীনে আমাদের যে যাত্রা, সেখানে আমার বন্দর ইজারা দেওয়া হচ্ছে, সেখানে আমার মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে একটা প্রক্সি ওয়ারের মধ্যে পুরো জাতিকে, জাতির সার্বভৌমত্বকে এই হুমকির মধ্যে ফেলা হচ্ছে। এটা কার ম্যান্ডেটে, কোন গণতান্ত্রিক অধিকারের বলে তারা এটা করতেছে? এই জবাব কিন্তু তাদেরকে এটা দিতে হবে। এই জবাবের জায়গা থেকে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। রাজনীতির এই সময়ে এসে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যেটা হচ্ছে যে
বিএনপিকে বিএনপি একদিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, অন্যদিকে অন্য যে দলগুলো আছে এনসিপি কিংবা জামাতের মতো দল, তারা নানা কায়দায় নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। গত এক সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অসুস্থতা কেন্দ্র করে একটা রাজনীতি হচ্ছে, এবং নানা আলোচনা আছে যে বিএনপি কে ভেঙে দেওয়ার জন্য একটা পায়তারা চলছে, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। আপনার দুইটা ঘটনায় মানে বিষয়টা নিয়ে অত লম্বা ডিসকাশনের দরকার নেই। একটা হচ্ছে গিয়ে তারেক রহমান এর মা অসুস্থ, একটা হচ্ছে গিয়ে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি সাবেক রাষ্ট্রপতির ওয়াইফ, এবং তার বাইরে উনি একজন মা। তো তারেক এই অসুস্থতার মধ্যে যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার অবস্থা, সেই সময় স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ, আমাদের যে সামাজিক ভ্যালুজ, মূল্যবোধ, এই সব জায়গা থেকে সবাই প্রত্যাশা করে, নিশ্চয়ই তারেক রহমানও প্রত্যাশা করে যে সে তার মায়ের কাছে থাকবে। খালেদা জিয়া হয়তো ডেফিনেটলি সেটা, বেগম খালেদা জিয়াও সেটা প্রত্যাশা করেন। কিন্তু উনি কতখানি অসহায় যে উনি আসতে পারছেন না, এবং ওনার যে বিবৃতিটা হচ্ছে গিয়ে তার যে অসহায়ত্ব এবং একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে যে রাজনীতি, সেটা কিন্তু একটা প্রকাশ যে ওনার ইচ্ছার উনি দেশে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না এটা নিয়ে অনেক আলোচনা আছে, এক একজন এক এক রকম আলোচনা করছেন, কিন্তু এইটা ঘটনাটা যে একটা খুবই গভীর ষড়যন্ত্রের বিষয়, সেটা কিন্তু তারেক রহমানের যে বিবৃতি যে উনি আসতে চান, কিন্তু ওনার একক সিদ্ধান্তে উনি আসতে পারছেন না, তার সাথে আরো অনেক না বলা কথা, অনেক কথা বলে যাচ্ছে, সেইটা কিন্তু আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং একটি আশঙ্কার বিষয়। এই যে আপনি বলছিলেন বেগম খালেদা জিয়ার কথা, তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, যা যা বলা যায় সব বিষয় তার মধ্যে আছে, দিতে হবে। এখন তার এই সংকটাপন্ন সময়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা দেখলাম তাকে রাষ্ট্রের বিশেষ ব্যক্তি ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে এসএসএফ নিয়োগ দেওয়া হলো। এইটা কি আসলে তাকে আইসোলেটেড করে ফেলা, নাকি রাজনীতি এবং তাকে দুই দিকে ঠেলে দেওয়া? না, ওই যে বললাম যে তারেক রহমানের যে বিবৃতি, সেটার মধ্যেই যে ষড়যন্ত্র এবং বিভ্রান্তি বা যে ইঙ্গিত এবং এই সরকারের সিদ্ধান্ত, মানে ওই রাত্রেবেলা তাদেরকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা, প্রজ্ঞাপন নেওয়া, সেটা তো এই কনফিউশনকে আরো বেশি মানে নিশ্চিত করে। কারণ এই বিশেষ মর্যাদা বা প্রোক্লেমেশনের কোনো প্রয়োজন ছিল না, এটা অপ্রয়োজনীয়। কিন্তু কেন করলো? কারণ যে বাস্তব অবস্থাটা কি, সেই বাস্তব অবস্থাটা যাতে জনগণ জানতে না পারে। ভেতরে কি হচ্ছে, ভেতরের যে ষড়যন্ত্র, ভেতরের যে নকশা, নীল নকশা, এটা যেন জনগণ জানতে না পারে। কারণ এরা তো কোনো কিছুই ওপেন করতে চায় না, আপনার বন্ধ দিয়ে দিচ্ছে, কিন্তু বলবে যে মানে কমপ্লিট নন ডিসক্লোজার। মানে নন ডিসক্লোজার কোন অংশ হয়? আমি নিজে আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সুতরাং আমি জানি যে একটা আন্তর্জাতিক যে এগ্রিমেন্ট বা ট্রিটি ম্যানেজমেন্টের কোন অংশ নন ডিসক্লোজার হয়। আমি এখন পুরোটা বিক্রি করে দিচ্ছি, এটা পুরোটা নন ডিসক্লোজার হয়? এটা হয় না। কিন্তু যেই আলোচনায় বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার কিছু নাই, মানে অলরেডি সে ভিভিআইপি, তো এটা ঘোষণা দিয়ে তাকে আইসোলেটেড করে দেওয়া, এবং তার মানে আরো বেশি গল্প, আরো বেশি রিউমার, আরো বেশি সত্য অসত্য যে জাল, সেই জালগুলো কনফিউশন তৈরি করে, বিভ্রান্তির মধ্যে রাখা। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটি বিষয়ের মতো এই বিষয়টিতে তারা বোধহয় খুব বেশি এই যে
বিভ্রান্তি বা এই বাবুল তৈরি করতে তারা পছন্দ করে, এবং এর আড়ালে তারা কার্য সম্পাদনে এটা তাদের সিদ্ধহস্ত, এটা তারা ভাবে হয়তো, এবং সেই কারণে এরকম ভাবে করছে, এবং এতে জনমনে শঙ্কা এবং সন্দেহ ক্রমান্বয়ে বাড়ছে। একটা প্রশ্ন তুলবেন আপনি, এই যে আপনার কাছে মনে হচ্ছে কি যে সরকার বিরাজনীতিকরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে রাজনীতি বিতাড়িত হয়ে যায়? এই যে -2, -4, -3 এইসব নানা কথা বলে শোনা যায়, বলা হচ্ছে শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে বাধ্য করা হলো বা গেলেন, তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, একইভাবে এবং খালেদা জিয়াকে আইসোলেটেড করে দেওয়া, তারেক রহমানকে আসতে না দেওয়া, সব মিলিয়ে একটা বিরাজনীতিকরণের চেষ্টা। এর মধ্যে সুশীলদের আমরা তৎপরতা দেখতেছি, বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে তারা গিয়ে নানা সেমিনার করছেন এবং সরকারকে সবক দিচ্ছেন, কখনো নির্বাচনের কথা বলছেন, কখনো বলছেন নির্বাচনের পরিবেশ নেই। সবকিছু মিলে কি মনে হচ্ছে বিরাজনীতিকরণের চেষ্টাটা খুব জোরালোভাবে চলছে? এই রাজনীতিকরণের চেষ্টা তো এখানে দীর্ঘদিনের প্রয়াস, এবং এই সময়ে এসে সেটা আরো বেশি শক্তপোক্ত হয়েছে। এখন বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গা আসলে কোন রাজনৈতিক দলের অফিস নয়, সেটা হচ্ছে গিয়ে দুইটা পত্রিকা অফিস, ফ্রান্সে বসে হচ্ছে পডকাস্ট, বা মানে এরকম বিভিন্ন জায়গা থেকে, বা আমরা রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন এনজিও বা ইউএনের বিভিন্ন অর্গান বা কনসার্নের সাথে যে ডায়ালগ, স্বাক্ষর অনুস্বাক্ষর, যেটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্স ডিসাইড করতো, সেটা পলিটিক্যাল পার্টি মানে এটা হচ্ছে গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি দেওয়ার মতো। এখন এখানে আমাদের রাজনীতি তো মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হচ্ছে, এবং যে কারণে আমরা যে রাজনীতিতে আমরা যে দিশা হারাচ্ছি, দেশ যে দিশা হারাচ্ছে, এখনো কনফিউজ যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন কমিশন বলছে 2 সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের তফসিল দেবে। তারপরে মানুষ কেন বিশ্বাস করছে না, রাজনৈতিক দলগুলো কেন বিশ্বাস করছে না? আবার এই সময়ে খুব ইন্টারেস্টিং, প্রধান নির্বাচন কমিশন বলছে তারেক রহমান, মানে বিএনপি যাকে হচ্ছে ভাবি প্রধানমন্ত্রী বলে একদম হাজির করছে, প্রধান নির্বাচন কমিশন বলছে যে নাম নেই, পারবে না। মানে কি ভয়ঙ্কর বিষয়। এবং আপনি ধরেন যে আমার পার্টি আমরা বরাবর বলে আসতেছি যত দ্রুত সম্ভব নির্বাচন, একদম মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং 5ই অগস্টের পর থেকে, কারণ গণতান্ত্রিক অভিযাত্রা দেশকে ফেরত নিতে হবে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও সেটাই ছিল। তো এখন একটা স্বাভাবিক সরকারে যদি হয়, এই মাজার ভাঙা থেকে শুরু করে মন্দির মসজিদ ভাঙা থেকে শুরু করে বাউলদের উপর অত্যাচার থেকে শুরু করে, মানে এত এত জায়গায়, এবং পুলিশের এখনো আবার নিজের পজিশনে ফেরত না আসা থেকে শুরু করে, এই জায়গায় কনসেন্ট্রেশন তো এই জায়গায় নাই যে একটা নির্বাচন করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যা যা আয়োজনের দরকার, সেইটার দিকে লক্ষ্য না করে তার তো অন্য কিছুতে মুখ ভারী হয়েছে। তো সুতরাং এখান থেকে এই নির্বাচনটা কেমন করে তারা সংগঠিত করবে, যেখানে ফেল করে সেখানে বলবে যে বিগত সরকারের ইয়ে রয়ে গেছে। তাহলে আপনি 16 মাস ধরে করলেন কি? একটা হাইকোর্টের একটা জাজমেন্ট এসেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে আবার কিন্তু ওনারা কি করলেন যে এটা এইবার থেকে নয়, সামনের বার। কেন পরের থেকে, এইবার থেকে কেন নয়? প্রশ্ন। হ্যাঁ, এইবার থেকে কেন নয়? তার মানে যদি যদি তত্ত্বাবধায়ক সরকার এইবার থেকেই হয়তো, ডক্টর ইউনূসও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন,
বা এটাই মানে কনভার্ট হতো ওইখানে, তাহলে তার মানে 90 মিনিটের একটা বাধ্যবাধকতা আসে। একেবারে। তো আমরা কি ভাববো যে ওই বাধ্যবাধকতার মধ্যে উনি পড়তে চান না, বা অন্য কোনো কারণ, বা যে নির্বাচন আমরা 14, 18, 24-এ দেখেছি ওইরকমই কোনো নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, বা তার চেয়েও খারাপ? মানে এই প্রশ্নগুলো যে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের যে অর্থনীতি, আমাদের যে সামাজিক অস্থিরতা, সেই সবগুলো জায়গা মিলে এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মনে উদ্ভব হয়েছে। একেবারে। তো সুতরাং সেই কনফিউশন থেকে বের হওয়ার দায়িত্ব, বের করার দায়িত্ব সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমরা যে ইনস্টিটিউশন গুলাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা বলছিলাম, স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা বলছিলাম, তাদেরকে স্বায়ত্তশাসিত মানে প্রকৃত স্বায়ত্তশাসন যে ইনস্টিটিউশন হিসেবে দাঁড় হওয়ার কথা বলছিলাম, সেটাও তো একটা মানে বড় লিটমাস হচ্ছে নেক্সট ইলেকশন। এবং সেই জায়গায় আমরা দেখতেছি যে গভর্নমেন্টের, সরকারের ডিকটেশন এবং ইলেকশন কমিশনের আচরণ, সেই জায়গায় তো অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে। তবে ইলেকশন হবে কি হবে না, সেই জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, আমরা যেটা দেখেছি যে এক রকমের ভাবে ইলেকশন হবে না বলে পুরো আয়োজনটা এই পর্দার অন্তরালে মানে একটা চক্রকে, একটা ভয়ঙ্কর চক্রান্ত করে সেই জায়গায় নিয়ে আসার সবকিছু বন্দোবস্ত করে একটা মানে ইলেকশন দিয়ে দিল। এবং সেখান থেকে আমরা দেখলাম জাতি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের যে ইতিহাস, সেখানে এইরকম নকারি আর দেখে নাই। একেবারে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সব মিলে তাহলে দেশ কোন পথে যাচ্ছে, ছোট করে যদি একটু বলেন। দেশ মানে আমি শুরুতে বলছি, দেশের গন্তব্য হচ্ছে কি অন্তহীন গহীনে তার যাত্রা। কিন্তু এই যাত্রা বাংলাদেশের মানুষ মানে যখনই এই যাত্রায় সে ধাবিত হয়েছে, তখনই মানুষ যখন এখান থেকে ফাইট ব্যাক করেছে, তারপরে তার নতুন রাস্তা, শরীর চৌধুরী গানের মতো পথে এবার নামসাথী, পথেই হবে পথে না, মানে পথে নির্দেশ করবে। এবং এটা সেই অন্ধকার মানে কেউ এটা মানে যত শাসকই থাকুক, আইয়ুব খান হোক, এরশাদ হোক, হাসিনা হোক, মানে কেউ এই গতিপথকে রোধ করতে পারে নাই। এবং বর্তমান বা ভবিষ্যতে কেউ সেটাকে পারবে সেটা এখনো বিশ্বাস করি না। এখনো জনগণের প্রতি অবশ্যই সেই আস্থাটা রয়ে গেছে। এবং সেখান থেকেই এই নির্বাচনে দয়া করে নির্বাচন দিয়ে বাংলাদেশকে মাফ করে দেন আপনারা, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। মানে এটা আমার বক্তব্য না, এটা আমি কয়েকদিন আগে আমার নির্বাচনী আসন গাজীপুর 4 কাপাসিয়া, সেখানে একজন কলেজের অধ্যাপকের সাথে কথা হচ্ছিল। ওনার বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মাফ চাই, দয়া করে নির্বাচন দিয়ে বাংলাদেশকে মাফ করে দেন। মাফ করে দিন। অসংখ্য ধন্যবাদ মাননীয় আপনাকে সময় দেওয়ার জন্য দেশবার্তা টক শোতে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন দেশবার্তা টক শো। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতকে আমরা প্রাধান্য দেব, আপনাদের পরামর্শকে আমরা প্রাধান্য দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মানবন্ধু, নিশ্চয়ই আবার দেখা হবে প্ল্যাটফর্মে আবারও। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।